জান কথাগুলো বলছে আর নিঃশব্দে কান্না করছে। জান সানিমের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয় আর বিড়বিড় করে কিছু বলতে লাগলো। ক্লান্ত থাকা একটা সময় সানিমের হাতে মাথার উপর দিয়ে ঘুমিয়ে যায়। লায়লা হাজাল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুচকে হাসে। লায়লা নিঃশব্দে সানিমের রুমে এসে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। দুজনেই সুইমিং পুলে গোসল করে বাইরে সোফায় শুয়ে পড়ে। বড্ড ক্লান্ত লাগছে। একটা সময় তারাও ঘুমের দেশে পাড়ি দেয়। চারদিকে থেকে ফজরের আজান ভেসে আসছে। সানিম পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথাটা কেমন ব্যথা করছে, শরীরটাও ব্যথা করছে। সানিম কিছু মনে করতে পারলো না। হঠাৎ অনুভব করলো তার বুকটা কেমন ভারী লাগছে। সামনে তাকিয়ে দেখে জান তার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। সানিম কিছুটা চমকে গেল। ও এইখানে কেন? আর কি হয়েছিল কাল? সানিম চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তারপর মাথায় একটু চাপ দিতে সবকিছু মনে পড়ে গেল। সবকিছু মনে পড়তে সানিমের চোখ মুখ কঠিন হয়ে গেল। জানকে নিজের উপর থেকে সরাতে গিয়েও সরালো না। জানের মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। সানিমের ব্যান্ডেজ করা হাতটা জানের মাথায় রাখলো। তারপর বিড়বিড় করতে করতে বলল, তোমার এই মায়াবী চেহারার পেছনে গভীরতায় হারিয়ে যাই আমি বারংবার। তোমার হাসিতেই আমার পুরো পৃথিবীটা যেন আলোকিত। তোমার চোখে যখন তাকাই তখন নিজেকে হারিয়ে ফেলি, কারণ সেখানে একটা সম্পূর্ণ বিশ্ব আছে যেখানে শুধু আমি বাস করতে চাই। তোমার মায়াবী হাসি, মন ভালো করে দেয়া এক অনুভূতি। চেহারা থেকেও বেশি সুন্দর তোমার হৃদয়। রূপকথার রাজপুত্র যেন, যার হাসিতে জাদু আছে। তোমার দিকে তাকালে সময় যেন থমকে যায় আমার। তোমার মায়াবী হাসি যা মুহূর্তেই মনের সব ক্লান্তি দূর করে দেয় আমার। তোমার হাসিতেই লুকিয়ে আছে আমার ভালো থাকার ঠিকানা। তোমার চোখের দিকে তাকালে অন্য জগৎ দেখা যায়। তোমার মায়াবী হাসি যা মনকে শান্তি এনে দেয়। ভালোবাসি পিচ্ছি, খুব ভালোবাসি। কথাগুলো বলে হাসলো সানিম। সকালটা এত সুন্দর হবে ভাবেনি। সানিম জানের মাথাটা বালিশে রাখে খুব সাবধানে, যাতে জানের ঘুম ভেঙে না যায়। সানিম হাত দিয়ে জানের গালে স্লাইড করছে। সানিম ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। সানিমের চোখ দুটো জানের পুরো মুখে বিচরণ করছে। সানিম জানের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়। জানের ঠোঁটের দিকে চোখ পড়তে জানের ঠোঁটে ঠোঁট রাখার লোভটা সামলাতে পারে না। নিজের ঠোঁট জোড়া জানের ঠোঁটের উপর রাখে শুধু। কতক্ষণ এভাবে ছিল জানে না। একটা সময় জানের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দেয়। তারপর জানের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, মিনার সাথে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। আজ থেকে অন্য সানিমকে দেখবি তুই। রেডি থেকেও মাই লাভ, শাস্তির জন্য। কথাটা বলে সানিম বেড থেকে নেমে পুরো রুমে চোখ বুলায়। কোনো কিছুই আস্ত নেই। সানিম একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, রাগ উঠলে কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সানিম রুম থেকে বের হয়ে অবাক হলো, কারণ সোফায় লায়লা আর হাসাল ঘুমিয়ে আছে, তাও নাইট ড্রেস পরে। সানিম দুজনকে ডাক দেয়। লায়লা, হাজাল, উঠ। কিভাবে শুয়ে আছিস? উঠ। সানিমের ডাকে হাজাল চোখ মেলে তাকায়। সানিমকে দেখে তাড়াতাড়ি উঠে বসে, বলে, ঠিক আছিস তুই? সানিম মুচকি এসে বলল, তোরা থাকতে কি হবে আমার? শালি, কি ভয়টাই না পাইছিলাম। তোরে নিয়ে আতঙ্কে থাকতে হয়। কখন কি যে করিস আল্লাহ জানে। সানিম হাজালের মাথায় চাটি মেরে বলে, বেশি কথা না বলে এই গাধাটাকে ঘুম থেকে ওঠা। জান উঠে তোদের এই অবস্থায় দেখে ফেলে বিষয়টা বাজে লাগবে না বল? হাজাল নিচের দিকে একবার তাকিয়ে বলল, আর বলিস না, এত ক্লান্ত লাগছিল, যা পেয়েছি এই রুমে তাই গোসল করে পড়েছি। হুম, বুঝেছি, ওঠা ওকে। আমি গোসল করব, ভালো লাগছে না, আমার মাথাটা ব্যথা করছে খুব। যা তুই। সানিম সুইমিং পুলে নেমে পড়ে। হাজার লায়লাকে ধাক্কা দিয়ে উঠায়। লায়লা চোখ ডলতে ডলতে উঠে বসলো। হাজাল তাড়া দিয়ে বলল, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ কর যা। লায়লা ঘুমু ঘুমু কণ্ঠে বলল। আর একটু ঘুমাই প্লিজ। হাজাল রাগী কণ্ঠে বলে, লাহ, বেশি কথা না বলে যা বলছি তাই কর। বান্ধবীর জামাইয়ের সামনে এই ড্রেস যেতে অবশ্য ভালো লাগে না। লায়লা লাফ দিয়ে উঠে দাঁড়ায়। বোকা হেসে ওয়াশরুমে যায়। লায়লা ফ্রেশ হয়ে আসতে হাজালও যায়। সানিমও বেশি সময় থাকেনি পানিতে, উঠে আসে, ড্রেস চেঞ্জ করে নেয়। জানা এখনো ঘুমিয়ে আছে। সানিম নিজের ফোন খুঁজে পায় না। হঠাৎ চোখে পড়লো রুমের এক কর্নারে ফোনটা ওখানেই পড়ে আছে। সানিম গিয়ে ফোনটা উঠায়। ফোনের গ্লাস ভেঙে গেছে, কিন্তু ফোনটা এখনো জীবিত আছে। টাইম দেখলো সকাল 7টা বাজে। সানিম ফোন নিয়ে রুমের বাইরে গেল।
কথা বলার কারণে জানের ঘুম ভাঙতে পারে। তাই ছাদের একপাশে দাঁড়িয়ে সানিম তার ম্যানেজারকে ফোন দেয়। সানিম কিছু বলার আগে ওপাশ থেকে বলল, কোন শালারে সকাল সকাল আমার এত স্বাদের ঘুমটা দিল তো নষ্ট করে। সামনে পাইলে কানের নিচে দিতাম। ফোন রাখ শালা হারামি। সানিম রেগে জোরেই বলে ওঠে, হোয়াট রাবিশ! এ কে রে তুই? আমার ম্যামের মতো কথা বলিস? সানিম আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারলো না, চিৎকার করে বলে ওঠে। সাগর! সানিমের চিৎকার শুনে সাগর শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে। ফোনটা সামনে এনে দেখে রাগী ম্যাম দিয়ে নাম্বার সেভ করা। সাগর ভয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করতে লাগলো। সাগর, আজ তোর খবর আছে। তুই আর মানুষ হলি না। সাগর ভয়ে ভয়ে কানের কাছে ফোন নিয়ে ব্যাককেল মার্কা হাসি দিয়ে বলল। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? সানিম গম্ভীর মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। 5 মিনিটের মধ্যে তোমাকে আমি আমার বাসায় দেখতে চাই। সানিম কথাটা বলে ফোনটা কেটে দেয়। তুই তুকারি সানিমের পছন্দ না। সাগর সানিমের ম্যানেজার, ছেলে সব দিক দিয়ে ভালো কিন্তু একটু ফাজিল। এতদিন দেশের বাইরে ছিল কাজে, রাত 11টার দিকে বাসায় এসেছে। সাগর ফোনটা হাতে নিয়ে দেখে 1 মিনিট পার হয়ে গেছে। কোনো কিছু না ভেবে ছুটলো সানিমের বাড়ির দিকে। গাড়িতে ওঠার কথাও ভুলে গেছে ভয়ে। সাগর কুত্তার মতো দৌড়াচ্ছে। সকাল হওয়ার কারণে মানুষ খুব কম। লায়লা 1 কাপ কফি এগিয়ে দেয় সানিমের দিকে। সানিম সেটা হাতে নিয়ে বলল। কাল উপরে এলে কি করে? লায়লা একে একে সব বলল। সানিম কিচ্ছু বলল না, চুপ করে রইল। একটু পর হাজালও আসে। সানিমকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, মুড অফ কেন? সানিম কফিতে চুমুক দিতে দিতে বলল। সকাল সকাল মুডকে খারাপ করতে পারে? লায়লা হেসে বলল। সাগর, সানিম মাথা নাড়ায়। হাজালও হেসে বলল। সানিম সব শুনলো। লায়লা হাজাল ফিক করে হেসে দেয়। সানিমও হাসলো, তারপর বলল, চল নিচে যাই, দেখি কত দূর আসলো বলদটা। লায়লা কফির মগটা পরিষ্কার করে রেখে সানিমের পেছনে হাঁটা ধরে। সানিম ছাদে দরজা খুলে নিচে নেমে যায়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তরুণা বেগম রান্নাঘর থেকে মুক্তা বেগমকে বলল। দেখ তো ছোট, কে এলো? যাচ্ছি বড় আপা। মুক্তা বেগম দরজা খুলেই দেখে একটা ছেলে কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে। বয়স জানার থেকে 2-1 বছরের বড় হবে। মুক্তা বেগম বলল। কে তুমি বাবা, আর এত হাঁপাচ্ছ কেন? সাগর হাঁপাতে হাঁপাতে বলল। আমি সানিম ম্যামের ম্যানেজার ম্যাম, আমাকে আসতে বলেছে। ও আচ্ছা, ভিতরে আসো। সাগর ভেতরে আসে। মুক্তা বেগম সাগরকে বসতে দিয়ে বলে। তুমি একটু বসো, আমি আসছি। সাগর মাথা নাড়ায়। মুক্তা বেগম 1 গ্লাস পানি এনে দিয়ে বলে। আগে পানি খাও। সাগর পানির গ্লাস হাতে নিয়ে এক গাল হেসে বলে। ধন্যবাদ আন্টি, এটা খুব প্রয়োজন ছিল। 5 মিনিট লেট। সাগর চমকে পেছন তাকায়। সাগরকে দেখে লায়লা ফিক করে হেসে দেয়। তাড়াহুড়োর কারণে সাগর যে রাতে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে ঘুমিয়েছিল সেটা পরেই চলে এসেছে। হাজাল নিজের হাসি কন্ট্রোল করে বলল। কি ব্যাপার সাগর, তোমার একই অবস্থা, এসব কি পরে এসেছো? হাজালের কথায় সাগর নিজের দিকে তাকিয়ে চমকে ওঠে। লজ্জায় মাথা নিচু করে নেয়। আমতা আমতা করে বলে। আসলে ম্যাম কাল আসছিল রাত 11টার দিকে। বাসায় এসে ঘুমাতে ঘুমাতে 1টা বেজে যায়। সকালে ম্যাম ফোন করে 5 মিনিটের মধ্যে আসতে বলে, তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি চলে এসেছি। লায়লা হাসি থামিয়ে সাগরকে প্রশ্ন করে। তুমি কি হেঁটে এসেছো? সাগর কিছু বলার আগে মুক্তা বেগম বলল। মনে হয় দৌড়ে এসেছে। আমি যখন দরজা খুলি তখন ছেলেটা হাঁপাচ্ছিল, কথাই বলতে পারছিল না। মুক্তা বেগমের কথায় হাজার লায়লা শব্দ করে হেসে দেয়। সানিম মাথা নিচু করে ঠোঁট টিপে হাসে। হাসির শব্দ শুনে তরুণা বেগম ঘর থেকে বের হয়ে বলে। কি হয়েছে আর কে এসেছে? মুক্তা বেগম রান্নাঘরের দিকে চলে যায়। মুক্তা বেগম সবকিছু বলতে জান্নাত বেগম আর তরুণা বেগম মুচকি হাসে। সানিম সাগরের উদ্দেশ্যে বল। আসো আমার সাথে। সানিমের পেছনে পেছনে সাগর উপরে যেতে লাগলো। নিজের রুমের ভেতর গিয়ে বলল। 2 ঘন্টার মধ্যে সবকিছু পরিষ্কার আর নতুন চাই। আজ থেকে বাসায় মেহমান আসবে, তাই আমার হাতে টাইম নেই। জাস্ট 2 ঘন্টা টাইম দিলাম তোমায়। ওকে ম্যাম, হয়ে যাবে। তাহলে এখন আমি আসি। সানিম হাজালের দিকে তাকিয়ে বলে। সাগরকে উপরে নিয়ে যা আর সব বুঝিয়ে দে। ওকে, এসো আমার সাথে।
হাজাল সাগরকে নিয়ে বের হতেই যাবে, তখনই সানিম পেছন থেকে বলে। 1 মিনিট ওয়েট। কথাটা বলে সানিম রুমে যায়। ওয়ার্ড্রপ থেকে নতুন 2টা শার্ট আর একটা টি শার্ট বের করে এনে সাগরকে দেয়। এটা মূলত সানিম সাগরের জন্য এনে রেখেছিল। সাগরের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে। এগুলো তোমার, এর থেকে একটা এখন পরে নাও। সাগর প্যাকেটটা হাতে নেয়, তারপর টি শার্ট বের করে পরে হাজালের সাথে উপরে যায়। সানিম আর লায়লা নিচে আসে। সানিম নিচে এসে চেয়ারে বসে। লায়লা তরুণা বেগমকে বলল। আন্টি, খেতে দাও। কাল থেকে কিচ্ছু খাইনি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তরুণা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে। ইস, আগে বলবে তো। একটু বসো, আমি খাবার দিচ্ছি। জান্নাত, বাকি রান্নাটা শেষ কর, আমি ওদের খাবার দিচ্ছি। জান্নাত বেগম রান্নাঘর থেকে বলে ওঠে। একটু পরই বড়রা সবাই টেবিলে বসে। ওয়াজিদ খান, সাফা বেগম এসে বসেছে। মুখটা কেমন গোমরা হয়ে আছে। তরুণা বেগম খাবার দিলেন সবাইকে। চেয়ারে বসতে বসতে আয়ুব তার মেয়ের দিকে তাকিয়ে বলে। রাগটাকে কন্ট্রোল করতে শেখো। তোমার এই রাগের চক্করে কবে জানি হার্ট অ্যাটাক করে বসি। সানিম বাবার দিকে তাকায়। সেও তার মেয়ের দিকে তাকিয়েছিল। সানিমের ডান হাতে ব্যান্ডেজ, কপালে কাটা দাগ। সানিমের মুখটা কেমন ফ্যাকাশে আছে। মেয়ের এমন অবস্থা দেখে অস্থির হয়ে বললেন। আর কোথায় কেটেছে? সানিম কিছু বলার আগে লায়লা বলে ওঠে। আঙ্কেল, আর বলবেন না। কালকে তো ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো শরীরে জায়গা জায়গায় কেটে গেছে। সানিম ধমক দিয়ে বলে। তুই চুপ করবি? আয়ুব খান মেয়ের দিকে রাগে চোখে তাকিয়ে বলে। ওকে চুপ করিয়ে কি হবে? সত্যটা মিথ্যা হয়ে যাবে কি? তুমি দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছ। কত টাকার জিনিস নষ্ট করেছো তুমি কাল। তার থেকে বড় কথা, সবাইকে কে কতটা টেনশনে রেখেছিলে তোমার কোনো ধারণা আছে? সানিম চুপ করে গেল। লায়লা বুঝলো এসব কথা ঠিক হয়নি বলা। ইয়াহিয়া বড় ভাইকে শান্ত করতে বলে। আচ্ছা ভাইয়া, বাদ দাও না, মেয়েটা কি খেতে দিবে তো? সানিম কিচ্ছু বলে না, উঠে চলে যায়। তরুণা বেগম বলল। কোথায় যাস? খেয়ে তো যা। সানিম চলে গেল দেখে লায়লা আরও খেতে ইচ্ছে করলো না। সে উঠে পড়ে। তরুণা বেগম বলল। তুই উঠেছিস কেন? তোর না খিদে পেয়েছে? লায়লা মাথা নিচু করে বলল। খেতে ইচ্ছে করছে না আন্টি। আয়ুব খান অবাক হয়ে বলে। খেতে ইচ্ছে করছে না মানে? কিছু না আঙ্কেল, আসছি, আপনারা খান। লায়লা চলে যেতে নিলে আয়ুব খান আবারও বলল। শানিম না খেয়ে চলে গেল দেখে তুমি চলে যাচ্ছ? লায়লা মলিন গলায় বলে। আঙ্কেল, ওকে রেখে আমরা কখনো কিছু খাইনি। আর ও তো কাল থেকে না খাওয়া, তার উপর এত কিছু হয়ে গেল। আর আমি বুঝতে পারিনি আমার কথা শুনে এতটা রিয়াক্ট করবে। কথাটা বলে লায়লা বাড়ি থেকে বের হয়ে যায়। তরুণা বেগম রেগে বলে। হয়েছে, তোমার শান্তি, এখন শান্তিতে খাও। তরুণা বেগমও চলে গেল রান্নাঘরে। আয়ুব খানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটা কাল থেকে খায়নি, আর খেতে বসেই কথা শোনালো। তারও গলা দিয়ে খাবার নামলো না। না খেয়ে অফিস চলে গেল। ইয়াহিয়া খানের খাবার ইচ্ছেটাই চলে গেল। সেও অফিস চলে গেল। চেয়ারে বসে থাকা ওয়াজিদ খান আর সাফা বেগম চুপচাপ খেয়ে উঠে গেল। হাজাল সবকিছু সাগরকে বুঝিয়ে দিয়ে নিচে আসে। এসে দেখে কেউ নেই। তরুণা বেগমকে জিজ্ঞাসা করলে সে সব বলে। হাজালের লায়লার উপর ভীষণ রাগ হচ্ছে। সানিমকে খুঁজতে খুঁজতে করিডোরের শেষে রুমে খুঁজে পায়। সানিম চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। দ্বিতীয় তলায় 7টা রুম। 4টা সানিম ও তার 2 বোন আর মা বাবা থাকে। 4 জন যান এক রুমে, আর তার মা বাবা এক রুমে। একটা রুম ফাঁকা থাকে। সানিম সেই রুমেই শুয়ে আছে। হাজাল তার পাশে বসে বলে। কি রে, মন খারাপ? সানিম চোখ বন্ধ করেই বলে। না, এমনি ভালো লাগছে না। আর লুকাতে হবে না, লালাকে পেলে কানের নিচে দিতাম। ওকে এসব কে বলতে বলেছে? সানিম চোখ মেলে তাকায়, তারপর বলে। ওকে বলেছিস কেন? ওর কি দোষ? তোর কি মনে হয় ও এসব বলেছে তাই আব্বু কথা শুনিয়েছে? লায়লা না বললেও শোনাতো। তাই শুধু ওর দোষ দিস না। কোথায় সে? জানি না। মানে? হাজাল সব বলল। সানিম আসার পর কি হয়েছে। সানিম শোয়া থেকে উঠে বসে হাজালের দিকে হাঁটা ধরে। হাজাল পেছন থেকে বলে।
কোথায় যাচ্ছিস এইভাবে? সানিম কোনো কথা বলে না, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাড়ির বাহিরে এসে লায়লাকে খুঁজে। একটা সময় সানিম লায়লাকে পেয়েও গেল বাগানের শেষের দিকে। ঘাসের উপর বসে আছে মেয়েটা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সানিম গিয়ে তার পাশে বসে, কিছুক্ষণ চুপ থেকে বলে, কান্না শেষ নাকি আরো কাঁদবি? কারো কথা শুনে লায়লা পাশে তাকিয়ে সানিমকে দেখে চুপ হয়ে যায় আর মাথাটা নিচু করে নেয়। সানিম মুচকি এসে মাথায় হাত রেখে বলে, পাগলি, কান্না কেন করছিস? লায়লা হুট করে সানিমকে জড়িয়ে ধরে আর আবারও কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, সরি সানিম, সরি। আমি জানতাম না আঙ্কেল তোকে বকা দেবে, জানলে কখনো বলতাম না। ধুর পাগলি, তার জন্য কান্না করতে হবে? আমার আপন বলতে তুই আর হাজাল ছাড়া কেউ নেই। জন্মের পর মাকে হারাই, বাবা থেকেও নেই, কখনো কারো ভালোবাসা পাইনি। বাবা আমার ভরণ পোষণের টাকা দিয়েছে, কখনো খোঁজ নেয়নি। আমি বেঁচে আছি নাকি মরে গেছি একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেনি। মাসে মাসে ব্যাংকের টাকা পাঠিয়ে দেয়, এতেই তার দায়ের কর্তব্য শেষ। এতেই তার কর্তব্য শেষ। দাদুর কাছে মানুষ হয়েছি, 10 বছর আগে সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমার একাকিত্ব এই জীবনে তোদের পাশে পেয়েছি, কখনো বুঝতে দিসনি আমি একা, সব সময় আগলে রেখেছিস। আর না থাকতে হয়তো কবেই মরে যেতাম। টাকা থাকলেই মানুষ সুখী, এটা মানুষের ভুল ধারণা। আমি তোদের কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। তোর মন খারাপ হলে আমার বেশি কষ্ট হয়, তবু আজ আমার জন্য তুই কষ্ট পেলি, এটা আমি মানতে পারছি না। সরি দোস্ত, সরি। আর কখনো এমন করব না। মাঝে মাঝে মনে হয় আমি পাগল, আমি মানসিকভাবে। লায়লা আর বলতে পারলো না। সানিম এতক্ষণ চুপ থাকলেও এবার জোরে ধমক দিয়ে উঠে, চুপ করবি নাকি কানের নিচে দিব তোর একটা? কে বলছে তুই পাগল? আর আমি কখন মন খারাপ করলাম? তোর সাথে আমি রাগ করে থাকতে পারি বল? আর আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। ইস, পাগলি মেয়ে কেঁদে কেটে কি করেছে! হাজালের চোখে পানি। হাজাল সানিম আর লায়লাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, সরি সরি, না বুঝে তোকে কত কথা বলি। সরি, আর বলবো না, মাফ করে দে। সানিম চুপ করে রইল। কি বা বলবে? সবার জীবনে কোনো না বা কোনো গল্প তো থাকে। লায়লা জীবনেও আছে, কিন্তু সে সেটা কখনো কাউকে বুঝতে দেয়নি। তিনজন যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, তোর পর নাকি লায়লা? কারো কথা শুনে তিনজন পেছনে তাকিয়ে দেখে তরুণা বেগম দাঁড়িয়ে আছে, তার চোখেও পানি। সানিমকে দৌড়ে বাহিরে যেতে দেখে সেও আসে। এসে সব কথা শুনে লায়লা। তরুণা বেগম লায়লার মাথায় হাত রেখে বলে, কে বলেছে তোর মা নেই? তাহলে আমি কে? লায়লা হুট করে তরুণা বেগমকে জড়িয়ে ধরে। তরুণা বেগম মাথায় হাত বুলিয়ে বলে, আর কখনো কান্না করবি না। জানো আন্টি, তোমার শরীর থেকে কেমন মামা গন্ধ আসছে। পাগলি মেয়ে, আর কিসের আন্টি? মামুনি বলবি। লায়লা তরুণা বেগমের বুক থেকে মুখ তুলে, চল খাবি এবার, সবাই তো না খেয়ে চলে গেল। লায়লা হেসে বলে, চলো মামুনি, প্রচুর ক্ষুধা লাগছে, পেটে ইঁদুরের বাচ্চাগুলো লাপাচ্ছে। তরুণা বেগম হেসে ফেলল। সানিম হাজালও হাসলো। ওরা দুজন যেতেই হাজাল বলল, কখনো তো বুঝতেই পারিনি ওর ভিতরে এত কষ্ট আছে। সানিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, ও এমনই, সবসময় সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে। ওর কষ্ট দুঃখ কারোর সাথে শেয়ার করে না, একমাত্র আমি ছাড়া। ওর সাথে পরিচয় আমার ক্লাস 2 থেকে। মেয়েটা সবসময় চুপ থাকতো, কারোর সাথেই মিশতো না, কথা বলতো না, চুপচাপ থাকতো আর কেমন যেন ভয়ে থাকতো। আমি প্রথম ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। মা মারা যাওয়ার পরে বাবার অবহেলা লায়লার মনে প্রভাব পড়ে যায়। ছোট থেকেই লায়লা বাবা ভক্ত ছিল। 6 বছরের মেয়ে যখন মাকে হারায়, বাবার অবহেলা পায়, তখন মেয়েটা যেন হাসতেই ভুলে যায়। প্রথম প্রথম ও খুব ভয় পেত, আমি ওকে সেখান থেকে বের করে নিয়ে আসি। আস্তে আস্তে ও আবার আগের মতো সবার সাথে হাসতো, দুষ্টুমি করতো।
আবার আমাকে কেউ কিছু বললে তাকে মেরে আসতো। আমি ছোট থেকেই গুন্ডি টাইপের ছিলাম, সবাই আমাকে ভয় পেত। লায়লা আমার বন্ধু থাকায় কেউ কিছু বলার সাহস পেত না। ওর বাড়ি আমাদের গ্রামের পাশের গ্রামে ছিল। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা চলে যায় গ্রাম ছেড়ে। লায়লার দাদার টাঙ্গাইল শহরে অনেকগুলো দোকান ছিল, সেগুলো বিক্রি করে ঢাকা চলে আসে, নতুন বিজনেস শুরু করে। 5-এ পরীক্ষা দেওয়ার পর লায়লার বাবা তাদের শহরে নিয়ে যায়। ওর বাবা কখনো ওকে সময় দিত না, কাজের পেছনে ছুটতো সব সময়। লায়লা নামে তার একটা মেয়ে আছে, সে হয়তো ভুলেই গিয়েছিল। আমরাও চলে আসি শহরে, সেখানে আবার নতুন করে দেখা হয়। একই স্কুলে ভর্তি হয়েছিলাম দুজন। সেদিন খুব খুশি হয়েছিলাম, আমি ভাবিনি ওকে আমি আবারও ফিরে পাবো। আমার মনে হয়েছিল সেদিন আমার মনে হয় সেদিন আমার থেকে বেশি আর কেউ খুশি হয়নি ওই দিন। আমাকে পেয়ে খুশিতে কান্না করে দিয়েছিল ও। তারপর তোর সাথে বন্ধুত্ব হয়, তারপর থেকে তিনজনের জীবনটা ভালোভাবেই চলতে থাকে। ক্লাস 8-এ ওঠার পর ওর বাবা বিদেশ চলে যায়। ওর দাদি মারা যাওয়ার সময় একবার এসেছিল, লালাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও আমাকে ছেড়ে কোথাও যায়নি। তার বাবাও তাকে জোর করেনি। আর মাসে মাসে খরচ দিত, যা দিয়ে ওর জীবন খুব ভালোভাবে চলে যেত। আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসতাম মাঝে মাঝে, আম্মু খুব আদর করতো। আমি কখনো চাইনি ওর মা নেই এটা জানার পর কেউ করুণা করে ভালোবাসুক ওকে, তাই ওর অতীত আমি কাউকেই বলিনি, আর না ওকে বলতে দিয়েছিলাম। তাই তুই বা আমার পরিবার কেউ জানিস না এগুলো। আমাদের মতো ওর শৈশবটা এত সুন্দর ছিল না। আমি কখনো ওকে বুঝতে দেইনি ও একা, সব সময় আমি ওকে আগলে রেখেছি। দেখিস না, আমার কিছু হলে ও কেমন হাইপার হয়ে যায়। ওর মনে একটাই ভয়, যদি আমি হারিয়ে যাই ওর জীবন থেকে। কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন ওকে আগলে রাখবো আমি। তাই বলছি, ও কিছু ভুল করলেও ওকে কিছু বলিস না, এটা আমার অনুরোধ। হাজাল সানিমকে জড়িয়ে ধরে বলে, তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কথা দিলাম এমন কোনো কথা বলবো না যাতে ও কষ্ট পায়। চল ভেতরে যাই, অনেক কাজ আছে। চল। সানিম হাজাল ভেতরে যায়। লায়লা বসে আছে খাবার সামনে নিয়ে। সানিম বলল, কি রে, না খেয়ে বসে আছিস কেন? তোদের আসার ওয়েট করছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন সানিমকে জড়িয়ে ধরে। সানিম প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পারে। সানিম সামনে ঘুরে দাঁড়িয়ে মাথায় হাত রেখে বলে, কি হয়েছে পুচকি? আসিয়া সানিমকে জড়িয়ে ধরেই বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আর এমন করো না আপু, কাল সবাই খুব টেনশনে ছিল। সানিম আসিয়ার মাথায় চুমু খেয়ে বলে, পাগলি, তোরা থাকতে কি হবে আমার? তোদের এত ভালোবাসা রেখে কই যাবো আমি? হ্যাঁ, একটু পর দিশা এসেও জড়িয়ে ধরে। ঈশা বলল, তুমি আর এমন করবে না আপু। দিশা মন খারাপ করে বলে, সরি আপু, মিনা আপুর হয়ে আমি মাফ চাইছি। আমি কখনো ভাবিনি যে সে আমাদের সাথে এমন করবে। সানিম দিশার কান টেনে ধরে বলে, আমি তোকে সরি বলতে বলেছি? এখানে কারোরই দোষ নেই, সব দোষ মিনার। সেই দায়ভার তোরা কেন নিবি? পাকনামো না করে খেতে বসতো সবাই, কাজ আছে অনেক। নাজলি আর আসতে এসে সানিমকে জড়িয়ে ধরে। সানিম মুচকি এসে দু বোনকে আগলে নেয়। সানিম সবাইকে নিয়ে খেতে বসে। হঠাৎ সানিমের চোখ সিঁড়ির দিকে। জান আসছে কালো টি শার্ট, ব্লু জিন্স প্যান্ট পরে, চুল থেকে পানি পড়ছে। গোসল করেই নিচে এসেছে, মাথাটাও মুছেনি। জান সানিমের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। সানিম দ্রুত চোখ সরিয়ে নেয়। তরুণা বেগম জানকে বলে, কিরে, চুল থেকে পানি পড়ছে তো, মুছিসনি কেন? ঠান্ডা লেগে যাবে তো। জান সানিমের দিকে তাকায়, তারপর মুচকি এসে বলে, চুল মুছতে অজেবেল আছে, তুই মুছে দাও না মামনি। তরুণা বেগম কাপড়ে আঁচল দিয়ে জানার মাথা মুছে দেয়। তারপর জান্নাত আর মুক্তা বেগমকে বলল, সেজো ছোট, খেতে বসে পড়। 10টা বাজতে চললো, বাড়িতে আজ থেকে মেহমান আসা শুরু করবে। জান্নাত বেগম চেয়ারে বসতে বসতে বলে। সানিম জান্নাত বেগমের দিকে তাকিয়ে বলে, মনিমা, তুমি একটা কাজ করো তো, আব্বু আর বাবাইয়ের জন্য খাবার টিফিন বক্সে ভরে দাও। জান্নাত বেগম চমকে গেল। আর কতদিন পর সানিমের মুখে মামনি ডাকলো। খুশি হয়ে বলল, না মনিমা, আমি এখন খাবো না, তুমি বেশি করে খাবার দাও, আমরা বাপ বেটি মিলে পরে খেয়ে নিব। লায়লা বলে ওঠে, আমিও খাবো না, তোর সাথেই খাবো। হাজার লায়লার কথায় সায় দিয়ে বলে, লালা ঠিক বলেছে, আমরা তোর সাথেই খাবো। সানিম কপালে হাত দিয়ে বসে আছে।
জানে কিছু বললেও শুনবে না। সানিম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, আস্তে নিচের গেস্ট রুমটা গুছিয়ে রাখিস তো। কেন আপু? ফুপি আসবে আজ। বাকিরা খুশিতে চিল্লিয়ে ওঠে। সানিম ধমকে বলে, খাবার খেতে বসে কেউ চিল্লায়? সবাই চুপ। জান্নাত বেগম টিফিন বক্স সানিমের হাতে দিয়ে বলে। সানিম মাথা নাড়ায়, তারপর বাসা থেকে বের হয়ে যায়। জান শুধু সবকিছু চুপচাপ দেখে গেল, কিছুই বলল না। সানিম যে তার উপর অভিমান করে আছে ভালো করে বুঝতে পারছে। জান বিড়বিড় করে বলে, ওয়েট করবো, আমি তোমার সব অভিমান ভেঙে দেবো, প্রমিস। হাজাল বাহিরে যেতে যেতে জানকে বলল, জান একটু পর সাগর আসবে সব কিছু নিয়ে, তুমি একটু সাথে থেকে বুঝিয়ে দিও। জান ভাবুক হয়ে বলে, কোন সব কিছু আপু? সানিমের রুম আর সাদের রুমের জন্য নতুন জিনিস আসবে, সেটার কথা বলছি। আর ভাঙ্গা জিনিস ওগুলো তারা নিয়ে যাবে, তুমি শুধু দেখবে তারা ভাঙ্গা জিনিসের সাথে যেন দরকারি কিছু আবার ফেলে না দেয়। ওকে আপু, বুঝেছি, চিন্তা করবেন না, আমি সামনে নেব। ওকে। হাজাল চলে যায়। সানিম আগে থেকে গাড়িতে ওয়েট করছিল। আজ সানিম অফিসে যাবে না, তাই আজ তেমনভাবে রেডি হয়নি। সকালে গোসল করে অ্যাশ কালার থ্রি পিস পরেছিল, সেটাই পরে আছে। চুলগুলো হাত খোপা করা। লায়লা হাজালেরও সেম কাহিনী। লায়লাও কালো থ্রি পিস পরেছে, হাজাল লেমন কালার। সানিমের গাড়ি এসে থামে খান গ্রুপের সামনে। তিনজনই গাড়ি থেকে নেমে যায়। তিনজনই লিফটে করে 7 তলায় আসে। 7 তলায় মেন অফিস রুম। অফিসটা 10 তলা ভবন। সানিমকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সানিমকে সবাই চেনে। সানিম নক না করে রুমে প্রবেশ করে। আইয়ুব খান তখন দুজন মানুষের সাথে মিটিং করছিল। হঠাৎ কাউকে রুমে প্রবেশ করতে দেখে যেই না ধমক দিতে যাবে তখনই চুপসে যায় সানিমকে দেখে। সকালে এমনিতেই কথা শুনিয়ে এসেছে, এখন কিছু বললে খবর আছে। সানিম গম্ভীর গলায় বলল, আমি কি চলে যাব? আইয়ুব খান তাড়াতাড়ি করে বলল। না না, আইয়ুব খান দুজন ক্লায়েন্টকে বিদায় করে দিয়ে বল, কোনো দরকার ছিল? সানিম গম্ভীর মুখে বলল, সকালে কেউ একজন না খেয়ে এসেছে, তার জন্য খাবার নিয়ে এসেছি। সে যেন খাবারটা খেয়ে আমায় কৃপা করে। মেয়ের অভিমান দেখে হাসলো, তারপর বলল, আবার সার্ভ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সানিম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পিয়নকে দিয়ে একটা প্লেট আনিয়ে খাবার রেডি করে। আইয়ুব খান ফ্রেশ হয়ে এসে খেতে বসে। অলমোস্ট 11:30 বেজে গেছে। এখন খেলে হয়তো কারোরই দুপুরে খাওয়া হবে না। জান্নাত বেগম ভারী খাবারই দিয়েছে, ভাত, মুরগির মাংস, রুই মাছ ভাজা, সাথে ডিমের কারি। ভাত মেখে মেয়ের মুখের সামনে ধরে আগে। সানিমও বিনা বাক্যে খেয়ে নেয়, তারপর লায়লাকে দেয়, তারপর হাজালকেও খাইয়ে নিজে খেলো। খুশি মনে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হলে লায়লা আইয়ুব খানকে জড়িয়ে ধরে বলে, থাঙ্কো পাপা। আইয়ুব খান অবাক হলো পাপা ডাক শুনে, কিছু বলল না। মুচকি এসে মাথায় হাত রাখলো, তারপর বলল, তা কি কারণে পাপাকে থ্যাঙ্ক ইউ দিলে? লায়লা গালে হাত দিয়ে ভাবার ভঙ্গিতে বলে, খাইয়ে দিলে সেজন্য। এর আগে এত যত্ন করে কেউ খাইয়ে দেয়নি। আচ্ছা, পাপা বলেছি বলে কি রাগ করেছ? আইয়ুব খান লায়লার মাথায় চুমু খেয়ে বলে, একটু রাগ করনি মামুনি, তুমি আমাকে পাপা বললেই ডেকো। লায়লা খুশি হয়ে আইয়ুব খানের গালে চুমু দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। তার পেছনে হাজালও যায়। সানিম হেসে ফেলে, সাথে আইয়ুব খানও। সানিম বাড়ির ঘটনা বলল, আর লায়লাকে যেন তার মতো করে ভালোবাসে সেটাও বলল। আইয়ুব খান বলল, ইস, আগে বলনি কেন? মেয়েটা ছোট থেকে কতটা ছাপার করছে। আমি আসছি, কাজ করো। সাবধানে যাইও। মুচকি এসে সানিম চলে গেল। ক্যান্টনমেন্ট গিয়ে সানিম তার বাবাকেও খাবার খাইয়ে নিজেও খেয়ে এসেছে। দুপুর 2টো বাজে। সানিম এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে। তার ফুপি 2টার সময় বিমান ল্যান্ড করবে। ইমিগ্রেশন করে বের হতে হতে 3টা বেজে যায়। সানিম এগিয়ে গিয়ে তার ফুপিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ফুপি? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। ফুপা আসেনি? না, তার কাজ শেষ হয়নি এখনো, কাল নয়তো পরশু আসবে। পেছন থেকে কেউ গাল ফুলিয়ে বলে, আমাকে কেউ ভালোই বাসে না। সানিম তার ফুপিকে ছেড়ে অলির দিকে তাকায়। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছে আমার অলি সোনা? অলি সানিমকে জড়িয়ে ধরে বলে, আমিও খুব খুব ভালো আছি, এখন তো তোমাদের পেয়ে আরো বেশি খুশি। পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, তুই তো একটা পাকনি, তাই তো খুশি। অলি মুখ গোমরা করে বলে, ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। সানিম লামিয়াকে ছেড়ে দিয়ে ফুপির দিকে তাকায়। সানিমের ফুপি মুচকি এসে বলে,
এটা আমার বড় ভাসুরের ছেলে হৃদয়। সানিমও বলল। ছেলেটা সানিমের দিকে হাত বাড়িয়ে বলে। হাই, আমি হৃদয়। সানিম হাত না মিলিয়ে বলল। আমি সানিম, এরা দুজন আমার ফ্রেন্ড। হৃদয় কিছুটা অপ্রস্তুত হলো। হাজাল সেটা বুঝতে পেরে হৃদয়ের দিকে হাত বাড়িয়ে বলে। হাই, আমি হাজাল। হাই, আমি লাইলা। হৃদয় হাসি মুখে দুজনের হাতেই হ্যান্ডশেক করে। সানিম ফুপু দুজনকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। সানিম গম্ভীর মুখে বলে। ফুপি চলো যাওয়া যাক। চল। সানিম ড্রাইভিং সিটে বসে, পাশে লায়লা। হাজাল পেছনে বসলো বাকিদের সাথে। গাড়ি বাড়ির দিকে ছুটলো। বাড়িতে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। জানা সাগর সবকিছু দেখিয়ে দিচ্ছে। তারা সেই মতোই কাজ করছে। কাল সন্ধ্যায় মেহেদি আর সঙ্গীত। সানিমের গাড়ির দিকে দারোয়ান চাচা গেট খুলে দেয়। সানিম গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যায়। একে একে গাড়ি থেকে সবাই নামে। জান এগিয়ে এসে আইরিন আহমেদকে জড়িয়ে ধরে বলে। কেমন আছো ফুপি? আইরিন আহমেদ এতদিন পরে ভাতিজাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলে। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ফুপি, ভালো আছি। চলো ভেতরে যাওয়া যাক। আইরিন আহমেদ হৃদয়কে দেখিয়ে দিয়ে বলে। জান, এটা আমার বড় ভাসুরের ছেলে হৃদয়। জান মুচকি এসে হাত বাড়িয়ে দিয়ে বলে। হাই, আমি জান। নাইস টু মিট ইউ। হৃদয়ও মুচকি এসে হাত বাড়িয়ে দেয়, বলে। হাই, আমি হৃদয়। নাইস টু মিট ইউ টু। অলি ঠোঁট উল্টে বলে। আমাকে কারোরই চোখে পড়ে না। জান তার ফুপির পেছনে তাকিয়ে দেখে অলি। জান অলির মাথায় হালকা চাটি মেরে বলে। কি রে কলি, কি খবর তোর? অলি সানিমের দিকে তাকিয়ে বলল। আপু দেখো আমাকে কি বলছে।